বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আমি হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসন দীর্ঘদিন পরে 4 মাস পরে উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরলেন এবং ওনার এই বিদেশে চিকিৎসার দাবিটা বিএনপির গত কয়েক বছরের দাবি, বিগত শাসনামলে সেটা হয়ে ওঠেনি এবং বোঝা যাচ্ছে তুলনামূলক বিচারে উনি বেশ খানিকটা সুস্থ এবং তিনি এখনও দলের চেয়ারপারসন। সব মিলিয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাসও আমরা লক্ষ্য করছি, কিন্তু বাংলাদেশের রাজনীতির জন্য, বিশেষ করে গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য ওনার এই প্রত্যাবর্তন কী ধরনের ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে চ্যানেলের সম্মত দর্শক শ্রোতা, দেশে এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ আমার সমালোচক, একসময়ের ছাত্রনেতা, 90-এর জাতীয় বীর নাজমুল হক প্রধানকে শুভেচ্ছা। বেগম যা দেশে ফিরে এসেছেন এটা বিএনপির নেতাকর্মীরা তো সাংঘাতিকভাবে খুশি, এমনকি দেশের অনেক মানুষ আছে তারাও খুশি, কারণ বিএনপি করেন না এমন হাজার হাজার মানুষ কিন্তু বেগম খালেদা থেকে পছন্দ করেন। আর তার উপর দীর্ঘদিন ধরে যে এই যে নির্যাতনটা হয়েছে, মিথ্যা সাজা দিয়ে তাকে বিদেশে চিকিৎসার জন্য যেতে দেওয়া হলো না, এতে করে মানুষের ভিতরে সাংঘাতিকভাবে তার প্রতি একটা সহানুভূতি, তারপরে পাশাপাশি শ্রদ্ধাও জেগেছে যে এত কিছু হওয়ার পরেও কিন্তু নিজে কোনোদিন সরকার কাছে আত্মসমর্পণ করে নেয়, নিজে কিন্তু আবেদন কিন্তু করেননি। এটা হলো সবচেয়ে বড় ব্যাপার। উনি দেশে ফিরেছেন, আমি তো ব্যক্তিগতভাবে অত্যন্ত খুশি। ওনার দেশে ফেরা মানেই দেশের একটা মঙ্গল, কারণ বেগম খালেদা জিয়া ব্যক্তি খালেদা একটা প্রতিষ্ঠান। আমি দুইটা কথা বলি। উনি গৃহবন্দী, মানে গৃহিণী ছিলেন, কিন্তু 1982 সালে 24 মার্চ সামরিক স্বৈরাচার এরশাদ সংসদ ভেঙে দিয়ে ক্ষমতা দখল করার পর ওনাকে রাজনীতির মাঠে আসতে হয়েছিল। 1983 সালে এসেছেন। আসতে হয়েছিল দেশের প্রয়োজনে, বিএনপির রাজনীতির প্রয়োজনে, এবং দীর্ঘ 9 বছর কিন্তু উনি একটানা আপোষহীনভাবে কিন্তু উনি রাজনীতিটা করেছিলেন। এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বড় একটা অবদান। এরপরে আপনাদের 111 সরকার আসলো, কত বড় একটা ঘটনা। জলবায়ু সরকার আসলে পরে প্রথমে ওনাকে প্রস্তাব দেওয়া হলো যে আপনার ছোট সন্তান আর আপনার কৌকে নিয়ে আপনি বিদেশ ফিরে যান, আরামে থাকবেন। কিন্তু রাজি হলেন না। পরবর্তীটা প্রস্তাব দেওয়া ঠিক আছে, 2 সন্তানকে নিয়েই আপনি যান। উনি তাতেও রাজি হলেন না। তখন বলা হলো যে আপনি আমাদের প্রতি রাজি না হলে আপনার সন্তানদের উপর নির্মম নির্যাতন, ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হবে। উনি স্পষ্টভাবে নির্লিপ্ত জবাব দিলেন, আমি 2টা সন্তানের মা না, আমি লক্ষ লক্ষ সন্তানের মা, আমি 2টা সন্তানকে কোরবানি করে দিলাম। 111 সরকার কিন্তু তার ওই অপকথা রেখেছে। আরাফাত কোকে নির্মম নির্যাতন করেছে, তার রাজনীতির কোনো সম্পর্ক ছিল না। এবং তারেক রহমান তো সরকারে ছিলেন না, ওনাকে যে অত্যাচার করা হয়েছে উপর থেকে ফিরে দিয়ে তার মেয়েদের হাড় ভেঙে ফেলা হয়েছে, তারপরেও ম্যাডাম জিয়া কিন্তু নত হননি। পরবর্তী সময় এখন আমি 111 সরকারকে প্রস্তাবও দিয়েছিলেন, যা হওয়ার হয়ে গেছে, আপনি আমাদের সাথে একমত পোষণ করলে আমরা আপনাকে ক্ষমতায় নিয়ে আসার ব্যবস্থা করব। তখনও বলেছেন না, তোমাদের সাথে কোনো আপোষ নেই। এই যে একটা আপোষহীন এবং এর পথে, ন্যায়ের পথে যে তার যুদ্ধ। এবং দেখেন একটা সময় যখন আমার জীবনে, তো এগুলি আমার স্মৃতি এখন ভাসে, যেদিন তারেক রহমানকে ধরে নিয়ে গেল একজন রাষ্ট্রপতির সন্তান, সাবেক প্রধানমন্ত্রীর সন্তান, তাকে হেলমেট পরিয়ে, র্যাবের পোশাক পরিয়ে, কি নির্মম। তা আমি ফোন করলাম, তখন বাজে রাত 12টা, খাচ্ছিলেন, রুহুল ধরলো। রুহুলকে বললাম, রুহুল আমি একটা কথা বলতে চাই TNT-তে। তিনি বললেন যে, রুহুল বললো যে ম্যাডাম হাবিব ফোন করছে। তখন তো অনেকে ফোন ধরেন না ম্যাডাম খালেদা জিয়া, যারা মন্ত্রী ছিলেন, MP ছিলেন, কাছের লোক ছিলেন, ফোনই ধরেন না তারা। বলে হাবিবকে অপেক্ষা করে, আধা ঘন্টা পরে আমি ফোন করতেছি। খাওয়ার পরে আমি ফোন করলাম, তো আমি বলে সালাম টালাম দিয়ে বললাম, ম্যাডাম আপনি চিন্তা করবেন না, তারেক রহমানকে এই দেশের মানুষ সবাই যে অপছন্দ করে তা না, আমি নিজ চোখে দেখি তার শেষ দিনগুলোতে। আপনার সাথে আমি তো সবসময় মিটিং মিছিলে যেতাম, বিগত কয়েক বছর আমার সুযোগ হয়নি, বিশেষ কারণে তারেক রহমানের সঙ্গে পরে আমার সুযোগ হয়েছে। আমি অনেক মানুষকে দেখেছি, হাজার হাজার দাঁড়িয়ে থেকে যে বৃদ্ধ মানুষ,
আমি বলেছি এতক্ষণ দাঁড়িয়ে থাকার দরকার কি? তো তারেক রহমান তো রোজ রোজ আসবেন না, জিয়া রহমানের সঙ্গে দেখি না কেন, উনি নিজে হাতে গাড়ি কিনতেন, নিজে কিন্তু গাড়ি ড্রাইভ করতেন। এই হ্যান্ডশেক করতে হাতের করগুলি ওনার কেটে গেছিলো, ওইটা আবার ওই আপনি দিয়ে কাপড় দিয়ে আবার পেঁচায় পেঁচায় নিয়ে তারপর কিন্তু উনি করতেন। যে দোয়া আছে, বয়স এত না, ভেঙে পড়বেন না, উনি দেশে ফিরে আসবেন, একসময় ফিরে আসবেন দেশে। এরপর আরফান কোকুকে যখন আবার নিয়ে গেল, তখন নেওয়ার পরে তখন তার উপরে বাইরে যাওয়ার চাপ ছিল, আপনি জানেন যে তার প্লেন রেডি, সব কিছু রেডি, সব কিছু। তখন আমি জেরে খানের বাসায় গেলাম, তখনও জেরে খান বিএনপির পক্ষে ছিল। যেখানে বাসা খুঁজে বের করে বললাম জেরে খানকে বললাম আপনি গিয়ে ম্যাডামকে সালাম দেন, গিয়ে বলবেন যে আপনি কোনোভাবেই সৌদি আরবে যাবেন না, আর আপনার সুযোগ তাহলে সৌদি এম্বাসিকে বললেন ভিসা যেন না দেয়, ম্যাডামকে টেনে হেসে নিয়ে যায়, মানুষ দেখবে, আর ভিসা আনতে তো নিতে পারবে না। যথাযথভাবে উনি কথা বলেছিলেন, মানে কতখানি তার নিজের প্রতি। উনি বলেছিলেন আমার বিদেশি বন্ধু আছে, আমার কোনো প্রভু নাই। যে সেই ম্যাডাম খালেদা জিয়া এই যে দেশে আজকে মানে গত 6 তারিখে আসলেন, এই 6 তারিখে আসার আগে কিন্তু একটা গুঞ্জন ছিল ওনাকে ঢুকতে দেওয়া হবে না, তাই রহমানকে ঢুকতে দেন, ওনাকে ঢুকতে দেন, ওনাকে দেশে আসতে হলে 3টি শর্ত মেনে আসতে হবে। তা আমি আমার মতো করে বলতাম যে উনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্ত্রী, এবার প্রধানমন্ত্রী, ওনাকে দেশের সবচেয়ে ওনাকে শর্ত মেনে আসতে হবে। বেগম খালেদা জিয়ার জন্ম এই জন্য হয়নি। আজকে দেখেন আমরা যেন জনদুর্ভোগ না হয় ওইভাবে ব্যাপক আয়োজন কিন্তু আমাদের ছিল না, তারপরে মানুষ আপনার রাস্তায় দেখেছেন, এটা আমার মুখ দিয়ে বলা দরকার, স্বতঃস্ফূর্ত যেটা গিয়েছে আর কি। তো এখন উনি দেশে এসেছেন, এটাই আমাদের শক্তি, আমাদের শক্তি না। আমরা মনে করি যারা গণতন্ত্রের পক্ষের মানুষ, তাদের একটা আশ্বস্ত হওয়ার একটা জায়গা কিন্তু হয়েছে। এবং আমি মনে করি যে ওনার আশার মধ্যে দিয়ে বাংলাদেশের যে এই যে মানে যেটা আমরা অনিশ্চিত একটা দোলায় দুলছে, আমার মনে হয় যে এই জায়গার থেকে আমরা পরিত্রাণ পাবো এবং বাংলাদেশ একটা সঠিক পথেই সামনে থেকে এগিয়ে যাবে বলে আমি মনে করি। ধন্যবাদ। আমি আবার আপনার কাছে আসবো। নাজমুল হক প্রধান, আপনার কাছে একটা অ্যানালাইসিস শুনতে চাই যে যদিও আপনি ভিন্ন দল করেন, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা এবং খালেদা জিয়া দীর্ঘকাল ধরে আধিপত্য বিস্তার করে চলেছেন। দুজনেই প্রধানমন্ত্রী হয়েছেন, দুজনেই বিরোধী দলের নেত্রী ছিলেন, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, মাত্রাভেদে গণতন্ত্রের বিপক্ষে দাঁড়িয়ে অবস্থান নিয়েছেন। ছোটোখাটো এরকম অভিযোগ বিএনপির বিরুদ্ধে থাকলেও শেখ হাসিনা সেটাকে একেবারে চূড়ান্তভাবে ধ্বংস করে দিয়ে একেবারে স্বৈর শাসকে পরিণত হয়েছেন। এবং তার যে বিদায়, একদিকে খালেদা জিয়ার এখনও টিকে থাকা রাজস্বিক প্রত্যাবর্তন বিদেশ থেকে, সেই চিকিৎসাও তার হলো, সেই বিদেশি বা কাতারের আমিরের দেয়া গিফট এয়ারলাইন্সে করে তিনি মানে এয়ার অ্যাম্বুলেন্সে করে গেলেন, আসলেন। এটা হয়তো নিয়তির এক ধরনের পরিহাস শেখ হাসিনার জন্য, বেগম জিয়ার জন্য আশীর্বাদ। বাট আমার প্রশ্ন আপনার কাছে যে আপনি কি মনে করেন যে ট্র্যাজেক্টরির মধ্যে বাংলাদেশ দাঁড়িয়ে আছে গণতান্ত্রিক উত্তরণের লড়াইয়ে? বেগম জিয়া দীর্ঘদিন করেছেন, আপনারা সবাই করেছেন, আপনারা দুজন তো এরশাদ বিরোধী আন্দোলনের একেবারে সামনের সারির মানুষ। সো কি মনে করেন যে ওনার, যদিও শারীরিকভাবে উনি এখন আর সেই অর্থে পূর্ণ ফিট নয়, বাট এখনও তিনি বিএনপির চেয়ারপারসন, এখনও তিনি খানিকটা সুস্থ? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ হাবিব ভাই। এবং যখন মানুষ আলোচনা করছে যে ভোটের অধিকারের লড়াইটা আসলে 5ই আগস্টে শেষ হয়ে গেছে কি না, বা সেটা নিয়ে এখন আবার নতুন করে ভাবতে হচ্ছে যে লড়াইটা আবার করতে হবে কি না। না, অসংখ্য ধন্যবাদ। একটা বিষয় হচ্ছে যে এটা ঠিক, আমার আজকে ভালো লাগছিল কেন উনি যখন শেষ সময় যখন ওনার চিকিৎসার জন্য বিএনপি বারবার বলতেছিল, আমরা সেই মুহূর্তে আমাদের দলের পক্ষ থেকে ওনার মুক্তি দাবি করি যে ওনাকে মুক্তি দেওয়া উচিত। কিন্তু সরকার আমাদের কথা, কারো কথাই কর্ণপাত করে নাই, পতিত স্বৈরাচার শেখ হাসিনার সরকার। এটা ঠিক, যখন এর সাথে 10 বছরের সামরিক স্বৈরশাসন ছিল, আমরা সবাই রাজপথে ছিলাম, সেই সময় বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আটমোস্ট ট্রাই ছিল, তাই না, কীভাবে এটা গণতন্ত্রের বিজয়টাকে কী বলা যায়, অর্জন করা যায়। খালেদা শেখ হাসিনার পক্ষ থেকে বারবার ভেসলেটিং ভোট করছে, এই করছে, তারপরেও কিন্তু খালেদা জিয়া মাঠে একদম ওই যে বলো না দাঁত কামড়ে পড়ে থাকতে ছিলেন উনি। এবং প্র্যাকটিক্যালি ওনারা কিন্তু বহুবার ওনাকে যখন দুই নেত্রীকে বিদেশ পাঠিয়ে দেওয়া 1 এলমিনিয়াম হয়ে গেল, তখন উনি বলছেন যে এই দেশ ছেড়ে আমি কোথাও যাবো। এটা সত্য, এটা দেশবাসীর কিন্তু পরিষ্কার যে আমি কোথাও যাবো না এই দেশ ছেড়ে। এবং সত্যি উনি দেশ ছেড়ে যান নাই। আজকে যখন দেশে ফিরলেন উনি চিকিৎসা শেষে, আমার ভালো লাগলো এইটুকুই যে উনি যখন বাসায় প্রবেশ করছেন হেঁটে প্রবেশ করছেন। আমি রিয়েলি আমার তো মনে হলো যে না, আল্লাহ এই প্রকৃতি, এই যে বলেন না এটা প্রকৃতির বিচার যে একটা আছে, হ্যাঁ, অথচ শেখ হাসিনা কি
নিষ্ঠুর কথা বলতো, ওই মরে প্রতিদিন শুনি মরে 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 না, মানে যা হোক এরকম এগুলি বলে তিক্ততা করতে চায় না, খুব জঘন্য কথা বলে। আমি শুধু বলতে চাই শেখ হাসিনা তো এই জায়গায় ছিল না, কেন গেল ওই জায়গায়, কে তাকে নিয়ে গেল, কারা তাকে নিয়ে গেল? এই যে আওয়ামী লীগের সেট অফ লিডারশিপ যারা বিরাট বিরাট দায়িত্ব পালন করছে, এই লিডারশিপ কেন হাতে চুরি পড়লো এবং শেখ হাসিনার শুধু স্তুতি গাইল, ইনক্লুডিং এর বাইরেও যে দলের দুই নেতা ছিল যারা এখন জেলে আছেন, আমি কারণ নাম নিয়ে বলছি, সহযোগী হিসাবে অন্তর্ভুক্ত 14 দলের, এদেরও 5টা রাজনীতি ছিল, কিন্তু এরাও শুধু আহাবেশ করছে। এবং আহাবেশের রাজনীতি গণতন্ত্রের রাজনীতি না, এটা পরীক্ষিত। আমরা প্যাট্রিয়টের কবিতা পড়ছিলাম, রাজনীতি নেতার মাথায় ফুলের গলায় যেমন ফুলের আবার জুতার মালাও পড়ে, এটাকে মেনে নিতে হবে। পৃথিবীর বড় বড় তাবড় অনেক রাজনীতিবিদ জনগণের কি বলা যায় যে ভোটে গিয়ে হেরে গেছে। আমি প্রণব মুখার্জির কথাই বলতে পারি, উনি তো লোকসভায় হেরে গেছেন, উনি আবার এমপি হয়েছেন, আবার দেশের প্রেসিডেন্টও হয়েছেন। বাংলাদেশে শেখ হাসিনার গভর্নমেন্ট এবং দলটা কী কারণে তার মানে ইতিহাস থেকে শিক্ষা নেওয়া হয় যে বঙ্গবন্ধুর একটা বিয়োগান্ত পরিণত পরিবার সহ তার এক দল ওই সময়, তাই না, কালাকানুন, সংবাদপত্র, ইমার্জেন্সি সব মিলিয়ে একটা অস্বাভাবিক অবস্থা, আমরা ফাইট করছিলাম, ওনারা ক্ষমতায় ছিলেন সেই সময়, তাই না? তো সেই সময়ের একটা শিক্ষা, এটা যে নেয় নাই আওয়ামী লীগ, তার প্রমাণ হচ্ছে যে আওয়ামী লীগের বিগত 3টে টার্মের শাসন এবং এই শাসনের পরিণতি যে জায়গায় এটা হবে, এটা খুব পরিষ্কার। আমি আমার আজকে বলতে দ্বিধা নেই, আমি টক শোতে ডক্টর রুবায়েত ছিলেন, উনি সঞ্চালক ছিলেন, আমার সঙ্গে স্কাইপিতে আছেন মন্ত্রী সমর রাজাউল মন্ত্রী। তা আমাকে বলছেন উনি শেষের দিকে, প্রধান ভাই আওয়ামী লীগ কিন্তু ভাইসে আসে নাই, আওয়ামী লীগ কিন্তু ভাইসে আসে নাই। তা আমি বললাম যে এটা ঠিক, লাস্ট কথা আর কি, এটা ঠিক, আওয়ামী লীগ ভাইসে আসে, কিন্তু আওয়ামী লীগ যাওয়ার সময় ভাইসাই চলে গেছে আওয়ামী লীগ, দ্যাট ওয়াজ এন্ড। তা আমাকে পরে বলছে অনেকেই যে আপনি, আমি হ্যাঁ এইভাবেই বললাম, কারণ দি ওয়ে আওয়ামী লীগ গভর্ন করতেছে এটা কোনো নিয়মের মধ্যে পড়ে না, কোনো ডেমোক্রেটিক কোনো সৌন্দর্য তো দূরের কথা, কোনো ধারার মধ্যেই পড়ে না। এটা 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 রাজতন্ত্র যে ছিল না, সেখানটাও এরকম শাসন ছিল না। রাজতন্ত্রের শাসনের মধ্যে জনসভা থাকে, সেখানটা লুটপাট থাকে না। হ্যাঁ, 12 ভূঁইয়াদের শাসন এরকম ছিল, আত্মীয় সঙ্গে 12 ভূঁইয়ারা জিতাদি শাসন, তারা বিভিন্ন জায়গায় নিয়োগ দিচ্ছে না, সব লুটপাট, অযোগ্য লোকরা ছিল, এখানটা অযোগ্য লোকরা ছিল। এবং এই যে আওয়ামী লীগের মতো একটা পুরনো দলকে এই যে নিজে গলা টিপে হত্যা করলো শেখ হাসিনা, এর দায়টা ওনাকে নিতে হবে। আজকে ওই জায়গায় থেকে বিভিন্ন কথাবার্তা বলে টুপ করে ঢুকবো বা আসবো, এরকম করে মাতুম তৈরি করে কিছু লোককে মিসগাইড করা হচ্ছে, এখনও করা হচ্ছে। সেই জায়গার থেকে দাঁড়িয়ে আমি বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকার এবং যারা আমরা আসবো ভবিষ্যতে, আমাদের চিন্তা করতে হবে এখানটায়, তা আওয়ামী লীগের কাছ থেকে শিখতে হবে। কারণ তার যে সে যে ঠেকলো, এর মধ্যে দল, যে দলটা মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল, এদেশের গণতন্ত্রের তার সক্রিয় ভূমিকা ছিল, সেই দলটা জনগণের আন্দোলনে বিতাড়িত হয়ে গেল, শুধু না আন্ডা বাচ্চা সহ। ওই যে খুব রসিকতা করে না বলুক, দুঃখ করেই বলুক ব্যারিস্টার পার্থ, আমি তার একটা ইউটিউবে দেখছি যে একমাত্র সে তার বউকে নাকি বলছে একমাত্র সে তো তুমি আছো, আর তো কেউ নেই, পরিবারের একজনই আছো তুমি। তাহলে এই যে চলে গেল, মজার ঘটনা হচ্ছে সুস্থানা প্রশাসন বিভিন্ন কর্তাব্যক্তি সব পালিয়ে চলে গেল। তাহলে এইরকম একটা অভ্যুত্থানে যারা পালিয়ে গেছেন, তাদের কাছ থেকে যারা ভবিষ্যতে আমরা ক্ষমতাসীন হতে চাই, ডেফিনেটলি বেগম খালেদা জিয়া আমি মনে করি প্রজ্ঞা সম্পন্ন নেত্রী, আমি মনে করি। কারণ অনেকবার ছাত্র আন্দোলন করতে গিয়ে ওনার কাছে আমরা গেছি, আমার পরিষ্কার মনে আছে একটা, বাংলাদেশ উনিও ছিলেন, উনি তখন তো এই যে বাবরি মসজিদ ভাঙার পর আমরা বিবৃতির জন্য গেছিলাম, হি অ্যাগ্রিড, অ্যাকসেপ্টেড, দিতেন টাইম না, তো ডিফার করলো, বললো না প্রধান যা বলছে ঠিক বলছে, আমি বিবৃতি দেবো। তো বলে ম্যাডাম আপনি একলা বিবৃতি হবে না, এটা শেখ হাসিনাকে অ্যাগ্রি করতে হবে। এরপর ওনার ওখানটা 80-32 সময় আমরা, উনি না কিচ্ছু হবে না, বলি যে ওনার কাছে আগে গেছে এই কারণে উনি চলে যেতে পারেন, আর আপনি থাকবেন এই যেতাম যেমন, না কিচ্ছু হবে না, আমার কাছে রিপোর্ট আছে। পরের দিন কিন্তু ঘটনা ঘটে গেল। এই যে তার বিচক্ষণতা মহিলারা, না এটা রিয়েলি এটা অ্যাপ্রিসিয়েবল। আপনার আমরা ওই সময় 86 এর ইলেকশনের কথা, এটা ইলেকশন আমরা দুজনের সঙ্গে দেখা করছি, শেখ হাসিনা উনিও বলছেন যে করবেন না, চিটাং গিয়ে বললেন যে ইলেকশন করবে, আমরা তো সেই জাতীয় বেঈমান বিশ্বাসের কথা স্লোগান দিয়ে ফেললাম। তো এই যে ঘটনাগুলি, মানে দুজনে একই সঙ্গে রাজনীতি করলেও, আপনি জানেন শহীদ মিনারে দুজন আসার কথা ছিল একটা পদযাত্রায়, কিছুর একটা হত্যাকাণ্ড বিষয় ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। হ্যাঁ, বেগম খালেদা জিয়া এলেন, উনি এলেন না, উনি ওখান থেকে উনি আসলেনই না। আর যাই হোক, তো এই সামগ্রিক ঘটনাগুলি মিলিয়ে আসলে খালেদা জিয়ার পাবলিকের কাছেও, জনগণের কাছেও এবং আমাদের কাছেও খালেদা জিয়ার স্টেপিংগুলি, ইট ওয়াজ মোর কি বলবো আমি, আরেকটা বোধহয় ওনার বড় গুণ যে কথা কম বলে, হ্যাঁ মানে যে কারণে প্রথম যখন গেছি আমি তখন ওবায়দুর রহমান সচিব, মহাসচিব বিএনপির, উনি জাস্ট ক্লাস ইন করছেন। তো আমরা গেলাম, মুনির ভাই, আক্তার ভাই সহ আর কি, আমি গেলাম যে দেখি ম্যাডামকে দেখারও ইচ্ছা ছিল, ফ্র্যাঙ্কলি বলে।
তো মনে হয় যে একটা আমরা একটা আলো, বিশেষ করে আমার মনে হলো একটা আলোর মধ্যে ঢুকলাম আমরা, মানে হি ওয়াজ সো ব্রাইট, শি ওয়াজ সো ব্রাইট। তো উনি ওইখানটায় এই আপনারা কথা বললো, 14 ফেব্রুয়ারি হয়ে গেছেন, কথা বললো, কাজী জাফর সাহেব ছিলেন, এনার কথা বললেন, অভেদুর রহমান কথা বললেন, উনি একটা কথা বললেন না, শুধু হাসলেন, মাথা নেড়ে সম্মতি জানালেন, উনি একটা কথা বললেন না। উনি, আমি অবাক হয়ে গেছি যে এতক্ষণ থাকলাম আমরা, অ্যাবাউট 45 মিনিটস কথা বুঝছেন, উনি কথা বললেন না, শুধু উইশ করলেন সবাইকে ভালো থেকো, সাবধানে থেকো সবাই। এই যে শোনা বেশি কথা বলা কম, এক্ষেত্রে ওই যে হয় না মিডল ইস্টের চুটকি আছে আর কি, হ্যাঁ, যে আল্লাহ কান দিছে 2টা, মুখ দিছে 1টা, তো 2টা কান কথা বেশি শুনবা আর মুখে একটা যে কথা অর্ধেক বলবা। খালেদা জিয়া বোধ হয় সেই নীতিতেই বিশ্বাস, যার কারণে জনগণের মাঝে তার সেই আবেদনটা খালেদা জিয়া আছে। মিস্টার হাবিবুর রহমান হাবিবের কাছে শুনবো, কারণ উনি সঙ্গে থেকেও দেখেছেন, দূর থেকেও দেখেছেন। বাট তার আগে আপনাকে আমি আরেকটা প্রশ্ন করতে চাই মিস্টার নাজমুল হক প্রধান, যে বেগম জিয়া তো ধরেন এখন দল সবচেয়ে বড়, আপনারা নিশ্চয়ই গণতান্ত্রিক প্রক্রিয়ায় বা দেশ গঠনের অন্যান্য দলগুলো তাদের সঙ্গে থেকে সহযোগিতা করতে পারেন। বাট এই দলটির নেতৃত্ব এখন মোটামুটিভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে, এবং তিনিও আসবেন। স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ হাসান বলেছেন যে তিনি খুব শিগগিরই হয়তো দেশে আসবেন। ওনার কথাবার্তা অনেকের কাছে এখন খুব গ্রহণযোগ্য মনে হচ্ছে, যে কিছু ভালো কথাবার্তা বলছেন, এবং সর্বশেষ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন, সেখানে তাকে নিয়ে ব্যঙ্গ করা এবং বেগম জিয়াকে নিয়ে ব্যঙ্গ করা কার্টুনকেও তিনি সেটাও ওই স্ট্যাটাসের মধ্যে দিয়েছেন, যে এগুলোকে অ্যাকসেপ্ট করে নেবেন। আপনি কি মনে করেন যে শেষ মুহূর্তে আসলে বড় বড় দলগুলোর নেতৃত্ব দেশের জন্য খুব, আমি একটা বিষয় আপনাকে বলতে চাই রেফারেন্স হিসাবে আর কি, হ্যাঁ, প্রাসঙ্গিক কিনা জানি না, ভারতীয় কংগ্রেস তার বিরাট রোল তার কংগ্রেসের, এবং কংগ্রেসের পার্টির ইতিহাসটা কিন্তু কিছুটা ডাইনেস্টির ধরেই কিন্তু আগাইছে আপনার, হ্যাঁ, যেমন ধরেন যে মতিলাল নেহরু, তারপর তার জওহরলাল নেহরু, তারপর ইন্দিরা গান্ধী, তারপর রাজীব গান্ধী, এবং রাজীবের মাঝখানে সঞ্জয়কে নিয়ে চেষ্টা করেছেন, সঞ্জয় গান্ধীকে নিয়ে। তো সেইটা আসাতে কিন্তু লাস্টবার ইভেন কি যখন এর কাছে প্রস্তাবের কংগ্রেসের উনি প্রধানমন্ত্রী হবেন কি না, সোনিয়া, উনি বললো আমার অন্তরাত্মা চায় না যে আমি সভাপতি হই। সিদ্ধান্তটা খুব আমি বলবো যে ইট ইজ ভেরি গুড ডিসিশন। কিন্তু মজার ঘটনা হচ্ছে এরপরে আপনি দেখবেন রাজীব কিন্তু দায়িত্ব নিতে যাচ্ছিল না কংগ্রেস অনেকদিন, কারণ রাজীব দেখছে যে কংগ্রেসের নেতৃত্বের মধ্যে নাতি পোতা, ওরা যেভাবে বলে আর কি, নাতি পোতা অমুক, তো এই বংশ পরম্পরায় তারাই কংগ্রেস চলছে, এর বাইরে কিছু নেই। বলে এর বাইরে ডেমোক্রেসির স্লোগান নিয়ে আসলে আরেকটা ধর্ম ভিত্তিক একটা ফোর্স তৈরি হয়ে গেল, যেটা আকাঙ্ক্ষিত ছিল না ভারতের রাজনীতি, বহুমত পথের ভারত। আমি যেটা বলতে চাচ্ছি এখানটা বাংলাদেশে এটা ঠিক, বাংলাদেশের রাজনীতি একটা ডাইনাস্টিক্যাল ডেমোক্রেসির এখানে প্র্যাকটিস হয়েছে, শেখ হাসিনার নেতৃত্বে খালেদা জিয়ার নেতৃত্বে, এটাও ঠিক। এই দুজনেই কিন্তু যেমন খালেদা জিয়ার 90 থেকে 96 যে শাসন, এটা অনেক বেটার ছিল, যদি কম্পেয়ার করেন তার 2001 থেকে 2007 শাসন, আবার শেখ হাসিনার 96 থেকে 2001 শাসনের সঙ্গে কম্পেয়ার করেন, এটা বুঝছে না, মিলাইতে পারবেন না। এই যে ঘটনাটা ঘটে যাচ্ছিল বা ঘটে গেল, এটা তো এইটা থেকে যদি না শিখি আমরা, তাই না, তাহলে কিন্তু পরিণতি যেই লাউ সেই কদি হয়ে যাবে। একটা বিষয় খুব পরিষ্কার মনে থাকা উচিত আমাদের এখানটায়, যে আমরা আসলে এখনও আমাদের দেশে আমরা মূল যে কাজটা করতে পারিনি, সেটা আমি মনে করি যেটা ইন্ডিয়া করতে পারছে, অনেক জাতপাত ধর্ম অনেক সমস্যা, নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হবে। যিনি ক্ষমতায় ছিলেন উনিও ওই রাস্তা থেকে প্রশস্ত করছেন, যেন আই মাইট নট কাম ব্যাক রিটার্ন ইন পার্টি ইন পাওয়ার, বাট আই এম টু ডু ইট। তাহলে এই যে ঘটনাটা করতে হবে, এইটা রাস্তাটা যদি করতে পারেন, বিএনপির একটা খারাপ আছে এখানটায়, যেমন আপনি 2001-এ আসার পর ওই যে বিচারপতির বয়স বাড়ে, যে কারণে আপনার এখানটায় কেয়ারটেকার গভর্নমেন্ট আর থাকলো না, শেখ হাসিনা ওইটাকে খেয়ে ফেললেন পুরোপুরি, ওই অজুহাত দেখিয়ে যে না রাখার দরকার না, আমি দলগতভাবে করতে গিয়ে শেখ হাসিনা দিনের ভোট রাতের ভোট নাই, আমি ডামি সবটাই করে ফেললেন। তাহলে এই জায়গার থেকে আজকে শিক্ষা নিয়ে বর্তমান সময়ে আমাদের সামনে এই পাটাতনটাই তৈরি করা উচিত, যে পাটাতনে দাঁড়িয়ে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের দেশটাকে এর স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে, তাই না, আরও গণতন্ত্রের রাস্তাকে বিকশিত করতে পারে। এইটার রাস্তাটা যদি আমরা উন্মুক্ত না করে দেই, যদি ভিত্তিতে তৈরি না করে, এটা কিন্তু আমাদের ফেলিওর অ্যাজ এ হোল পলিটিশিয়ান। আমরা এখানে যারা আছি পলিটিশিয়ান, যারা ক্ষমতায় ছিলাম, যারা নেই, সবারই কিন্তু এই দুর্বলতার দিকটা আছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের সামনের স্টেপিংটা যদি আমরা ঠিকভাবে দিতে পারি, বর্তমান অন্তর্বর্তী সরকার আমি মনে করি এর মূল নজর দেওয়া উচিত এইটাতে যদি দিতে পারে, এবং দিয়ে যদি সত্যিকার অর্থে, হ্যাঁ, এখানটা যারা গুম খুনের সঙ্গে যুক্ত, লুটপাটের সঙ্গে যুক্ত, এদের আচার বিচার প্রশাসন থেকে শুরু করে রিপোর্ট, যারা টাকা মানে এই বিচার সম্পন্ন করে বা বিচারের প্রক্রিয়াটা শুরু করে, এখানটা নির্বাচনে এমন একটা ধারা তৈরি করা উচিত যাতে করে নির্বাচনে সবাই
ইকুয়ালি ট্রিটেড হয় এবং জনগণ তার ভোটটা দিতে পারে। জি, মিস্টার হাবিবুর রহমান হাবিব, আপনার কাছে আমি বিনয়ের সাথে একটু সময় চেয়ে নিচ্ছি, পরে আমাকে সময় না দেন সমস্যা নেই। আমার জীবনের স্মৃতিগুলি আমি আজকে বলতে চাই, পার্থক্যটা বলতে চাই, আলোচনাও করতে চাই। সেটা হলো যে নাজমুল হক প্রধান যে কথাটা বললেন তার সাথে অনেক ক্ষেত্রে আমি একমতই। বেগম খালেদা জিয়া 2 বার ক্ষমতা হস্তান্তর করেছেন। উনি কিন্তু ক্ষমতা হস্তান্তর করে বিশাল সমাবেশ করে বাসায় ফিরেছেন। আর আওয়ামী লীগের ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী উনি পালিয়ে চলে গেছেন। বিএনপি ক্ষমতা হস্তান্তর করে 116টা বিরোধী দলে থাকা অবস্থায় আসন পেয়েছিলেন। এই যে যে কতগুলো ঘটনা প্রবাহ বেগম খালেদা জিয়ার, আমাদের স্মৃতি, নাজমুল হক প্রধানের যে স্মৃতি, আমরা 90 সালে আন্দোলন শেষ করে পল্টনের বক্তৃতা খুব বড় মুখ করে আমি সমস্ত ছাত্রদেরকে নিয়ে 32 নম্বরে গেলাম। দেওয়ার পরে আমি বললাম যে সবাই এসেছে, একটু দেখা করতে চাই। আগে যেন কাকে বলে রেখেছে, তাকে কে যেন বলে রেখেছে যে ওরা আসলে কিন্তু ওরা একটা উপদেষ্টার নাম বলবে, প্রধান উপদেষ্টা, বা তখন অস্থায়ী রাষ্ট্রপতি বা নির্বাচনকালীন সময় রাষ্ট্রপতির নাম বলবে, দেখা করা যাবে না বলে আসলাম, রাজি হল না। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, অপেক্ষা করি। এর ভিতরে আমরা ঢুকতেছি, দেখি উনি গাড়ি স্টার্ট দিয়েছে, সামনে গেলাম, চলে গেল কোনো কথা না বলে। আমার এত লজ্জা মানে পেয়েছিলাম, আমি এত লজ্জা পেয়েছিলাম যেমন মনে হচ্ছে এখানে মাটির ভিতরে মনে হচ্ছে গর্ত হয়ে যেতাম। আপনি তো খুব কাছের মানুষ ছিলেন তখন। আমরা ওই 32 নম্বর থেকে হাঁটতে হাঁটতে আমরা গেলাম ম্যাডাম খালেদার সাথে দেখা করতে। আমার বলে চলেন যায়, চলেন গেলাম। যার পরে ম্যাডাম আমাদেরকে বললেন, খুব সুন্দরভাবে ব্যবহার করে বললেন যে কিছু খেয়েছো দুপুরে? এরকম না, খাইনি ম্যাডাম। তো বললো এই খাবার নিয়ে আসো, আমাদের বিরিয়ানি খাওয়ালেন। সেই ছবিটা আমাদের আছে। একজনের কাছে দেখা করতে পারলাম না, আমার তো লজ্জায় মরে যাওয়া, আরেকজন আমাদের খাওয়ালেন, পাশে বসালেন। এই যে পার্থক্য যে জিনিসটা বলে। আর আরেকটা জিনিস যেটা আমার সবচেয়ে বড় যে ব্যাপারটা, যে জিনিসটা নিয়ে এখনও মানুষ সমালোচনা করতে আওয়ামী লীগ, যে 15ই ফেব্রুয়ারি নির্বাচন, এটার ঐতিহাসিক একটা ঘটনা। 15ই ফেব্রুয়ারি নির্বাচন করলেন যেহেতু আওয়ামী লীগ 1994 সালে 28 ডিসেম্বর আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি একসাথে পদত্যাগ করেছিল হাতকে মেনন সহ সংসদ থেকে। তখন উপায় ছিল, নির্বাচন কিন্তু করেন না, উপনির্বাচন করেন না করে ওই নির্বাচনটা করতে বাধ্য হয়েছেন সংবিধানের তৎপর সরকার বিধান সংযোজন করার জন্য। তারপরে উনি প্রথম অধিবেশনে কিন্তু এটা পাশ করছেন। তো এটাকে নিয়ে অনেক কথা বলে। হ্যাঁ, ওই আন্দোলন আমি নেতা ছিলাম, তো যন্ত্রমস্ত আমিই করেছি, সাধারণ সভাপতি আমিই করেছি। কিন্তু ওইটা আরও ব্যাপকতার ঘটনা মানে না ছাড়তেন তাহলে আরও জিনিস সেটা হতে পারতো, কিন্তু তা চান নাই। এটা একটা ঐতিহাসিক একটা ঘটনা কিন্তু ওনার জীবনে। আর যে জিনিসটা আমি আপনাকে বলবো যে উনি এই দেশে না শুধু, উনি বললেন প্রণব মুখার্জির কথা বললেন, উনি একমাত্র এই পৃথিবীতে একমাত্র ব্যক্তি এতগুলি নির্বাচনে আসন থেকে উনি কিন্তু জয়লাভ করেছেন। আর কেউ কিন্তু এতগুলি আসন থেকে নির্বাচন করেন, জয়লাভ করেন না। ওনার আমাদের সংবিধানে 5টা যখন ছিল 5টা, 3টা যখন 3টা, যত জায়গার থেকে নির্বাচন করেছেন ততবার নির্বাচন করেছেন, ক্ষমতা গেলেও ওনার দল হেরে গেল, উনি কিন্তু হারেন নাই। এটা একটা বিশাল ব্যাপার। আর উনি কারোর বিরুদ্ধে বলেন না। আর ওনাকে শাস্তি দিয়েছিলেন যে মইনুল আহমেদ, প্রকৃতির বিচার আমি বলি, যে মইনুল আহমেদ ওনাকে দেশ থেকে বের করে দিতে চেয়েছেন, গ্রেপ্তার করেছেন, ওনার সন্তানদের নির্যাতন করেছেন। দেখেন আল্লাহর কি এলাকা আছে, দেশ ছাড়া তারা কি ভয়ঙ্কর মিথ্যা কথা তারা বলতো। আবার এই বিগত সরকার এত ওনার বিরুদ্ধে বলতাম যে দুর্নীতির কথা যখন আপনাদের উঠে আসবে মুখ মাটির নিচে 100 হাত দিয়েও কিন্তু বেগম ফলে ধরেনি, সেরকম কোনো সম্পর্কই নাই এই যে রহমান ট্রাস্টের সাথে। দেখ এরা দেশ ছাড়া হয়ে গেল। তো এখন পার্থক্যটা ওই জায়গায় যে অন্যায় করলে উনি যেটা বললেন একমত, সরাসরি হওয়ার আর কোনো সুযোগ নেই। তাই আমাদের তো দল ম্যাডাম খালেদা জিয়া তো 16 সালে ভিশন 2030 উনি ঘোষণা করেছেন। এর পরবর্তীতে আমাদের 22 সালে এসে আমরা 28 দফা 23 সালে করলাম। তারপরে ওটা 31 দফা। 31 দফার মধ্যে কী আছে যে পরপর 2বার প্রধানমন্ত্রী হওয়া যাবে না, প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য। তারেক রহমানকে জানতেছেন যে আগামী নির্বাচন হলে উনি দেশের প্রধানমন্ত্রী হবেন, তা 3বার হওয়ার সুযোগ আছে, আল্লাহ যদি দেয় তা উনি ওই জায়গায় মেনে নিয়েছেন। প্রধানমন্ত্রী যে এনজয় করতেন ক্ষমতাটা, উনি সেটা চান না যে ঠিক আছে আমি যদি প্রধানমন্ত্রী যে প্রধান রাষ্ট্রপতি হবো তার সাথে ক্ষমতার ভারসাম্য। থার্ড, 5 বছর পর পর নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন। তার মানে জনগণের পক্ষে কাজ না করলে
জনগণ ভোট দেবে না। এমপি থেকে ক্ষমতায় থেকে নির্বাচন কোনো সুযোগ উনি রাখেন না। আগে যখন আমরা এই সংস্কার কথা চিন্তাও আমরা করি না, সেই সময় উনি চিন্তা করেছেন। এবং আরেকটা যুগান্তরী ঘটনা যেটা শহীদ জিয়া রহমান করেছেন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, যে সংসদ দ্বারা এই অভিসংস্কৃত হওয়া বা এই করা, সেটাও কিন্তু আমাদের এই 31 মধ্যে আছে, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। তারপরে আরও কৃষক শ্রমিক এগুলো আছে। এই 4টা জিনিস যদি হয় তাহলে আর কারো স্বৈরাচারী হওয়ার কোনো সুযোগ আছে কোনো দলের? এই জায়গাটা আপনি দেখেন। এই যে আর ম্যাডাম খালেদা যে ঘটনা বলে আমি যে কথা বলতেছিলাম, ওই দিন যখন ওই যে আবার ঘোষণা করলো যে না ম্যাডাম খালেদাকে বিদেশে যদি পাঠায় তাহলে সেখানে আপনার আদালত দিচ্ছে, আদালত আমানত, তাহলে আদালত চাইলে ফের আমরা তো তাকে উপস্থিত করতে পারবো না। সেদিন আমি 71 টেলিভিশনে আমি বলেছিলাম যে ওনাকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত আগামীকাল দেন, আমি আজকে জেলে যাব। উনি যতদিন আসবেন না ততদিন কারাগারে আমি থাকবো। উনি না আসেন শেষ পর্যন্ত, তার জন্য শাস্তি যদি মৃত্যুদণ্ড হয়, আমি মৃত্যুদণ্ড নিয়ে হাসতে হাসতে ফাঁসির রশি গলায় দিয়ে আমি পৃথিবীতে বিদায় নেব। আমার পরিবার কোনো আপত্তি করবে না, আবেদন করবে না। তো বাংলাদেশ যেন কলঙ্কিত না হয়, উনি বিদেশে চিকিৎসা নিতে না পারেন, যদি কোনো কিছু হয়ে যায় বাংলাদেশ কলঙ্কিত হবে ফার্স্ট। দ্বিতীয়ত কথা, উনি যখন করোনা আক্রান্ত হলেন তখন অনেক ভার্চুয়াল টক শোতে বা দোয়া অনুষ্ঠান করেছে, আল্লাহ উনি যদি না বেঁচে থাকেন তো আমরা ইমান হারা হয়ে যায়, কোটি কোটি মানুষ দোয়া করছে। 2, তৃতীয়ত উনি যখন খুব কঠিনভাবে আক্রান্ত হলেন একবার, যে যায় অবস্থা, তখন কিন্তু আমরা মিডিয়াতে এবং ওপেন বক্তব্য বলতাম, হে আল্লাহ আমার জীবনের সমস্ত হায়াতটুকু ম্যাডাম খালেদাকে দেন, আমি আমার পরিবারের প্রধান উপার্জন ব্যক্তি, আমি না থাকলে আমার পরিবার কষ্ট পাবে, কিন্তু উনি না থাকলে বাংলাদেশের মানুষ অনেক পরিবার কষ্ট পাবে, দেশ গণতন্ত্র হারা হবে। এইটা তার কারণ আমি যখন 9 সালে করোনা মানে জন্ডিসে আক্রান্ত মৃত্যুপথ যাত্রী 1 কোটি টাকার উপর লাগার কথা ছিল লিভার ট্রান্সপ্লান্ট করার জন্য, সব টাকা উনি দেওয়ার দায় নিয়ে আমাকে পাঠিয়েছিলেন। পরে 50 লক্ষ টাকা খরচ করার পরে আমার লিভার ট্রান্সপ্লান্ট করা লাগে না, আমি সুস্থ ফিরে আসছি, সেই দায়িত্ব বাদ দিলাম এইটা। তারপর যখন ওনার লিভার ট্রান্সপ্লান্ট কথা আসলো তখন কিন্তু আমি বলেছিলাম আমি লিভার দেবো, আমার লিভার বয়সে কেন না লাগে, তাহলে আরও আমার 4টা ভাই আছে তাদের যারটা লাগে তারটা দেবো। যে কারণে আমি গেলেন বিদেশে, সেদিন আমি আমার চেয়ারম্যানকে উদ্দেশ্যে বলেছিলাম, মাননীয় চেয়ারম্যান আপনার কাছে আমার একটা দাবি, ম্যাডাম খালেদা লিভার ট্রান্সফার করা না লাগুক আমি এটা চাই, যদি লাগে প্রথম আমি, নাহলে আমার 4 ভাই, তারপরে আপনি কাউকে দিতে পারেন, তাহলে লটারি করবেন, তা নাহলে মানুষ কিন্তু নিজের ভিতরে মারামারি শুরু হয়ে যাবে। তো এই যে এতগুলি ঘটনা আমার জীবনে, সেই ম্যাডাম খালেদা জিয়া বিদেশেও গেলেন, চিকিৎসা নিয়ে ফিরে আসলেন, তো এর সে মানে সুখের বা এর আনন্দের থাকতে পারে না। মিস্টার নাজমুল হক প্রধান, আমার এখনকার প্রশ্ন যে বারবার গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের প্রসঙ্গটা টানছি, নির্বাচন কি হবে, আদায় করতে পারবেন বলে আপনারা মনে হয়? যে কারণে এই নেতৃত্বের প্রশ্ন, আমি বেগম জিয়ার প্রসঙ্গ, তারেক রহমানের প্রসঙ্গটা আলোচনার মধ্যে বারবার নিয়ে আসবার চেষ্টা করছি। দেশ আসলে কিভাবে চলছে, এই যে সাম্প্রতিককালে কিছু বৈশ্বিক বিষয় আশয় নিয়ে সম্পর্ক মানে সিদ্ধান্ত সরকার নিচ্ছে, যেমন তার মধ্যে এই যে মিয়ানমারের করিডোরের প্রসঙ্গটা অনেকের মধ্যে নানা রকমের উদ্বেগ উৎকণ্ঠ তৈরি করছে, সব মিলিয়ে কি মনে করছেন? একটা হচ্ছে যে বর্তমানে বাংলাদেশ বিশ্বের কাছে ব্যাডলি ব্র্যান্ডেড হচ্ছে। ব্যাডলি ব্র্যান্ডেড কী কারণ, এই যে আমি আজকেই ফেসবুকে ভাইরাল একটা কুমিল্লার একটা ঘটনা, এক মহিলা পরকীয়ার সব কারণ তাকে পুঁতে ওইখানটা পাথর নিক্ষেপ করা হচ্ছে। এখানটা তো অসংখ্য মারাত্মক ভাঙচুর হয়েছেই। আমি বাংলাদেশের ইমেজটা বাইরে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এরপর তো ভাঙচুর এখানটা মব তো আছে, মব জাস্টিস এখনও হচ্ছে, এটা স্টিল ইট ইজ গোয়িং অন। পঞ্চগড়ে দেখলাম আমাদের ঠান্ডা জায়গা, এটা প্রিন্সিপাল, উনি আমার কলেজের প্রিন্সিপাল ছিলেন, শিক্ষাবিদ দেলোয়ার নাম, ওনার শেষ চাকরি জীবন, উনি এখন কয়েক মাস আসছেন, উনি মহিলা কলেজে গেছেন, ওইখান থেকে রিটায়ার নেবেন। আওয়ামী লীগের সময় ওই কারণে হয়তো কেউ মোটিভেটেডলি কিছু মেয়ে মিছিল বাইর করে দিচ্ছে যে না তাকে চাই না। এই যে ঘটনাগুলি ঘটতেছে, এই ঘটনাগুলো বাংলাদেশের ইমেজ বাইরে ক্ষতিগ্রস্ত, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এখানটায় বর্তমান সরকার এই যে ধরেন যে একটা বিষয় এখানটায় আসলো, জাতিসংঘের গুতেরাস আসলেন, এসে একটা হাইপ তুললেন কি যে 1,80,000 রোহিঙ্গাকে ফেরত পাঠাবেন। আরে রোহিঙ্গাদের ওখানটায় আরাকানের 80% এলাকা আরাকান আর্মির দখলে, আরসার দখলে, 20% সরকারের দখলে, সরকারের উপরে পলে আসছে আগের গভর্নমেন্ট, প্রতিটা গভর্নমেন্ট ওদেরকে গভর্নমেন্টের কাছে ফেরত পাঠাবে। এইটা কীভাবে পাঠাবেন? তাহলে এই যে মিথ্যা একটা মিথ ফলস অ্যালিউরিং একটা আশ্বাস তৈরি, আশাবাদ তৈরি করেন এত রোহিঙ্গা চলে যাচ্ছে, অথচ এর মধ্যে লাখখানেক রোহিঙ্গা ঢুকে গেছে এবং আগামী ঈদের আগে সবাই যাবে ওইখানে গিয়ে ঈদ করবে। হ্যাঁ, তো এই ধরনের কথাবার্তা বলে এখন বলছে কি মানবিক কারণে করিডোর, জাতিসংঘের ত্রাণ দিতে কত করিডোর লাগে তো আমার জানা নেই। জাতিসংঘ তো গাজাও তার ত্রাণ দিচ্ছে, সমস্ত জায়গায় দিতে পারে জাতিসংঘ, তাহলে করিডোরটা লাগবে কেন, কার লাগবে করিডোরটা? এই বিষয়টা ওপেন টেবিলে না ফেলে
চুপে ছুড়ে দিয়ে দিলাম অথবা নীতিগত একমত করলাম, এই ক্ষমতা কে দিল? গভর্নমেন্টের। আজকে গভর্নমেন্টের পক্ষের যারা লোক বলছে হ্যাঁ আমরা সমস্ত 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 দায়িত্ব আপনাকে দেয় নাই, সমস্ত রায় আপনাকে দেয়নি। অলওয়েজ সোভারেন পাওয়ার রিমেইনস ইন দ্য হ্যান্ডস অফ দি পাবলিক। জনগণ সার্বভৌমতার মালিক, কোনো সরকার না। এই কারণে সরকারকে জনগণ ফেলে দিতে পারে, উচ্ছেদ করে দিতে পারে। তাহলে আজকে আপনারা যে কথা বলে ভুল ইনফরমেশন দিচ্ছেন পাবলিকের, ঠিক না। দ্বিতীয় কথা হচ্ছে সংবিধানের কারণে এইখানটায় এই কি যেন স্বৈরতন্ত্র, নো নো নো, এর আগেও তো আপনার এই শেখ হাসিনা তো 5 বছর ছিলেন, তখন তো এরকম হন নাই। আসলে স্বৈরতন্ত্র বা টেরানি বা টোটালিটেরিয়ান তত্ত্ব, এটা থিওরি, এটা একটা অসুখ পলিটিশিয়ানদের। যে অসুখে আক্রান্ত হয় সে এই কাজগুলি করে, যে আমি সব 14 জুলাই বলছিল আমি 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 সব, আমি ঈশ্বর, এই এরকম ওই কথা আছে রাজনীতি। তা আমি এখানটা বর্তমান সময় বলতে চাচ্ছি, বর্তমান এই যে সামগ্রিক অবস্থায় আমাদের দেশে, হ্যাঁ এখানটায় আইন শৃঙ্খলার মারাত্মক ব্যত্যয় ঘটছে বিগত সরকার আমল থেকে। প্রকাশ্য দিবালোকে মিছিলে, নর্মাল মিছিলে গুলি করে মেরে দেওয়া হয়েছে বিএনপি লোকে। নারায়ণগঞ্জে হয়েছে, ব্রাউনবাড়িয়া হয়েছে, ভোলায় হয়েছে, প্রকাশ্য না গুম খুন হয়েছে। এবং সরকারি দলের যে দৌরাত্ম্য, যে কোনো পার্লামেন্ট নামে ছিল কিন্তু কোনো অপোজিশন, কোনো ভয়েস ছিল না পার্লামেন্টে। এই সামগ্রিক বিষয় মিলে, এগুলি মিলে যদি আমরা এখনকার প্রেক্ষিত খেয়াল করি, তাহলে দ্রুত দেশটাকে গণতন্ত্রের জায়গায় নিয়ে আসা উচিত। না হলে সংক্রামিত হয়ে যাবো না। এই যে আপনার ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলে, আমি বলি যে ইন্ডিয়ার বিরুদ্ধে বলি না আমরা, যে এই সরকার মারাত্মক ইন্ডিয়ার বিরুদ্ধে বলতেছে। তো ইন্ডিয়ার সমস্ত খারাপ দিকগুলো গ্রহণ কি বলো, ওই যে একটা ওই উত্তরপ্রদেশের একটা আছে না, কি নাম তার, চিফ মিনিস্টার, আরে আমি বললাম যোগী আদিত্যনাথ, বুলডোজার, হাইকোর্ট থেকে তার কোর্ট থেকে নির্দেশ হয় এটা বুলডোজার ভাঙতে পারে, বুলডোজার দিয়ে সে কি গরিব লোকদের বাড়িঘর উচ্ছেদ করে ফেললো। সে হাইকোর্টে ক্ষতিপূরণ দিছে, বলছে এটা করতে পারবো না, সে করছে বুলডোজার দিয়ে। এখানটা আপনি বুলডোজার নামায় দিয়ে তো 32টা ভাঙচুর করে আপনি এটা করে ফেললেন। তাহলে সরকারের, বর্তমান সরকারের তো এই যে আজকে মব ভায়োলেন্স, এটা কন্ট্রোলই করতে পারছে না সরকার তো। তাহলে এটা দায়িত্ব তো সরকারের তো। দ্বিতীয় কথা হচ্ছে যে সরকার এখানটায় কতগুলো এক্সট্রা জিনিস করছেন না, যেটা প্রয়োজন কি, ওই যে বাণিজ্য কি বিদেশি বিনিয়োগ সম্মেলন, নিজের ইন্ডাস্ট্রিকে প্রোটেকশন দিতে পারতেছেন না আপনি এই যে এখানটায় গাঁজা, মার্চ ফর গাঁজা আছে, সেদিন ওইখানটায় নারায়ণগঞ্জ এবং গাজীপুরে ইন্ডাস্ট্রিতে আক্রান্ত হয়ে গেছে, আক্রমণ হয়েছে, দিতে পারছেন না আপনি। আপনার বাইরে কে বিনিয়োগ করতে আসবে ওই জায়গায়? তাহলে জনগণের কাছে এগুলি খামাখা এগুলি একটা তৈরি করছেন কী জন্য? বরঞ্চ যে কাজটা করা উচিত, আমি মনে করি এখনও সময় আছে সরকারের, বিচার আচারের কাজটা কত দ্রুত সম্পন্ন করতে পারবেন, কত দ্রুত নির্বাচনের রাস্তায় হাঁটতে পারবেন, সেটা প্রধান কাজ করা উচিত। সরকারের পক্ষ থেকে উনি বলছেন যে এই নতুন দলের ভিতরে তারা নতুন দল করুক, করতে তাদের করতে দেন, তার সঙ্গে আপনার সম্পর্ক কী? আপনার প্যাট্রোনাইজ করার দরকার নাই তো, তাদেরকে রাস্তায় কাজ করতে বলেন, তারা করুক, তার অন্য পলিটিক্যাল পার্টির সঙ্গে ভিউজ অ্যাকশনস করুক, এগুলো একটা পলিটিক্যাল পার্টির কাজ। তাহলে সরকারের এখানটায় সরকার আসলে ঠিক করতে পারছে না তার প্রায়োরিটি কাজ কোনটা, প্রথম কাজ কোনটা। এই প্রায়োরিটি ঠিক না করার কারণে আজকে জনমনের মধ্যে এরকম সংশয় আছে একটা, যে আসলে সরকার মধ্যে ভোট দিতে চায় না। এবং সরকারের কিছু কর্তা ব্যক্তি, উপদেষ্টা বলেনও বিভিন্ন জায়গা, তাই না, 5 বছরের জনগণ আমাদের চায়, আরে কত মজা। আবার এই দেখলাম এই কি একজন উপদেষ্টা বলছেন, আসে কেমনে করে রোহিঙ্গাদের বিদেশে গেলে নাকি এখানটা নাকি আমাদের প্রচুর ফরেন কারেন্সি আসবে। আর আমাদের দেশ থেকে ইটালি, জাপান সবাই লোক নিতে চায়, কর্মক্ষম শ্রম বাজারে তারা আসতে চায়, যাচ্ছেও প্রাইভেট ইন্টারভেনশন, এইগুলিকে রাষ্ট্রীয় করেন না। আপনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা, আপনি লাইসেন্স দিচ্ছেন, শুনছি যে এটা কি ম্যান পাওয়ার লাইসেন্স দিচ্ছেন, আপনি কম পয়সা লোক পাঠান না। এই যে কয় মাস আসেন, এই কয় মাসে 5 লাখ 10 লাখ 20 লাখ পাঠান। আমরা দেখি যে ডক্টর ইউনূস সাহেব এই এতগুলো লোক এই কম সাশ্রয়ী পয়সায় বিদেশ পাঠিয়ে দিল, দেন 3 মাসের ট্রেনিং দিয়ে। তাহলে তো জনগণ বুঝবে তো এইখানটায়। আমার কথাটা হচ্ছে এখানটায় বাংলাদেশে রাজনীতি লাগবে, রাজনীতি থাকবে, রাজনীতি দল থাকবে। এবং যেহেতু আমাদের জনসংখ্যা অধিক, আমাদের এখানটায় সংস্কার কিছু হয় নাই, কিছু লোকাল গভর্নমেন্ট হইলেও লোকাল গভর্নমেন্ট স্থানীয় সরকারটা সেইভাবে স্বশাসিত হয় নাই। আমাদের বিচার বিভাগ স্বাধীন হলেও বিচার বিভাগের রাজনৈতিক হস্তক্ষেপ হয়। আমাদের নির্বাচন কমিশন প্রপার রোল প্লে করতে পারে না, পুলিশ প্রপার রোল প্লে করতে পারে না, ক্ষমতার কাছে দায়বদ্ধ থাকে। ফলে এইগুলি কীভাবে তার যৌক্তিক কাজগুলি করতে পারে, প্রাতিষ্ঠানিক কাজগুলি করতে পারে ফ্রিলি, এই জায়গাটা আমাদের তৈরি করা উচিত। এবং এই তৈরি করার কাজ এই বর্তমান অন্তর্বর্তী সরকারের। এই সরকার যদি করে যদি রাস্তা তৈরি করতে পারে ইজি হবে। আর সরকার যদি মনে করেন যে না এগুলি আমার তো সবটাই করতে হবে, তো সবটাই করতে হবে, জ্যাকব অল ট্রেড মাস্টার অফ নান, সবটাই করতে কোনো আসল কাজটাই করতে পারলেন, তাই তো হইল না তো। তাহলে আজকে জনগণের সন্দেহটা ওই জায়গায় যে সরকার আদৌ ঠিক সময়ে ভোট দেবে কিনা। আমাদের পক্ষ থেকে কথাটা কি,
কথাটা যে নির্বাচনের রোড ম্যাপ দেন, তো রোড ম্যাপ দিতে অসুবিধা নেই, আপনি ঠিক আছে দেন না, আপনি ঠিক আছে আপনার সময় যাবে যে এই সময় নির্বাচন হবে। কিছু কিছু রাজনৈতিক দলের তো অন্য চাওয়া আছে, যেমন জামাতের এক রকমের চাওয়া, এনসিপির এক রকমের চাওয়া, এই চাওয়ার সঙ্গে আপনাদের চাওয়া মিলছে না। জামাতের চাওয়ার বিষয়ে কোনো ঠিক নেই, জামাতের চাওয়া এক এক সময় এক এক চাওয়া দেয়। জামাত এর মধ্যে আবার বলছে যে ফেব্রুয়ারি রোজার আগে ফেব্রুয়ারির মধ্যে ভোট হওয়া চাই, আবার ওই যখন বৈঠক করতে তখন বললো যেন আগে স্থানীয় সরকার নির্বাচন চাই। ফলে জামাত সবটাই করে দেখতেছে কোনটা টেকে না। এনসিপি, হ্যাঁ এনসিপি তো গভর্নমেন্টের এখন মূল উইংস হিসাবে এনসিপি মুভ করতেছে। ফলে নিজেদের কোনো গভর্নমেন্টের ডিজায়ারটা এনসিপি প্রচার করতেছে, অথবা এনসিপি ডিজায়ারটা গভর্নমেন্টকে বলার চেষ্টা করতেছে। এটা জনগণের সঙ্গে সম্পর্কিত কোনো ডিজায়ার না। ওকে, মিস্টার হাবিবুর রহমান হাবিব। জি, আমি ওই প্রধানের ওই কথা ধরেই বলতে চাই যে নির্বাচন দেওয়ার মতো মানসিকতা বর্তমান সরকারের নেই। এখানে একটা জিনিস তারা বলছে, একবার এক একজন এক একভাবে কথা বলে, যে এটা যে আদৌ ইচ্ছা নেই তার হলো যে প্রধান উপদেষ্টা একটা কথা বলেছেন, এই সমস্ত রাজনৈতিক দলগুলি ঐক্যমত না হলে কোনো দলকে নিষিদ্ধ করা যাবে না, কোনো বড় ধরনের সিদ্ধান্ত নেওয়া যাবে না, অর্থাৎ কি নির্বাচন এখন তো রাজি হবে না। নতুন দল রাজনীতি রেজিস্ট্রেশন এখন তাদের হয়নি, তারা রেজিস্ট্রেশন পাবে, বড় হবে, মোটা হবে, তাজা হবে, জোয়ান হবে, যত বছর লাগে তত বছর পরে নির্বাচনটা দিতে হবে। এবার নির্বাচন তারা ক্ষমতায় আসবে। জামাত একবার এক কথা বলছে, এখন তো ক্ষমতায় আছে, তো তারা ভালোই তো আছে, যতই তারা বলবে এখন এই মুহূর্তে নির্বাচন হলে ক্ষমতা যাওয়ার মধ্যে তো তাদের কোনো সেই অবস্থা এখন সৃষ্টি হয়নি, তারা যতই ভাবুন না কেন, তারা নির্বাচন কেন যাবে? এই খেলাটি তো খেলবে সরকার, সরকার এক মন নামে কী করবো, এই করে ক্ষমতাটা তারা অবলম্বিত করতে চাচ্ছে। আর যে কথাটা আমি বলতে চাই সেটা হলো এই যে সরকার প্রধান যেটা বললেন যে এটা সরকারের একটা উইং হিসেবে কাজ করতেছে নতুন দল, মানে মুসলিম লীগ সরকার টিকে রাখার জন্য এনএসএফ তৈরি করেছিল, এই সরকার টিকে থাকার জন্য মানে এরকম একটা উইং তৈরি করেছে। আর এক শ্রেণীর বুদ্ধিজীবী, এক শ্রেণীর সাংবাদিক, এক শ্রেণীর সামরিক আমরা তাদের সৃষ্টি করেছে। তারা বলছে যে কিসের নির্বাচন, নির্বাচন দিয়ে কী হবে, নির্বাচন দিয়ে কী হয়েছে, 53 বছর কিছুই তো হয়নি, কোনো দরকার না নির্বাচন। আমাদের সাংবাদিক জগতের অন্যত প্রতীক্ষিত যাকে বলতাম শফিকুর রহমান, তার প্রতি যখন সজিদাবাদের জয় হত্যা মামলা হলো, অ্যারেস্ট হলো, আমি জীবনের রিস্ক নেতার পক্ষে কথা বলছি। সেই ভদ্রলোকও বলে বসলো 4 বছর নির্বাচন দরকার নেই, 10 বছর দরকার নেই, 17 বছর দরকার নেই, ইমাম সাহেবকে যেতে দিবেন না। আমরা বলেন তো এইসব কথা শোনার জন্য কি আমরা মানসিকভাবে প্রস্তুত আছি? এর বলতে পারে কিছু সাংবাদিক, মিনাফার একজন কলম লেখক, এই সার এটা তো বাপের দেশ, হ্যাঁ খবরদার ভোটের কথা বলো না, কিসের ভোট, ভোট হবে না, ভোট দেবো না। আরে বাবা কারা? এর সাথে বাপের দেশের সাথে যুদ্ধ করেছিল, কেলা যুদ্ধ ছিল। তো এই অ্যাকসেন্স তৈরি করা হয়েছে, নির্বাচন না হয়। তারপর সাংবাদিক আছে, এক শ্রেণীর সাংবাদিক আছে, তারা বিদেশ থেকে দেশ উদ্ধার করে দিচ্ছে, এমন কথাবার্তা তারা বলে যে তারা সব কিছু করেছে, এখনও যা ইচ্ছা তাই তারা করতে পারে। বিগত সরকারকে সবচেয়ে মিসগাইড করেছিল কারা? আপনার এখানে আমি বলেছি রাত্রি আমার ঘুম হয় না, রাত্রে কেন? আওয়ামী লীগের লোকেরা বলছে ঘুম হয় না, আওয়ামী লীগ এমন একটা বিপর্যয়ের দিকে যাচ্ছে যে মানুষের সামনে তারা আসতে পারবে না। আর এই বিপর্যয়ের জন্য দায়ী হলো এই দেশের এক শ্রেণীর বুদ্ধিজীবী, সামরিক আমলা। এই যে রাত জেগে যে টেলিফোনে বিশ্বের ভাইস চ্যান্সেলর বলতো সরকার ভালো আছে, ভালো চলছে, আমরা শেখ হাসিনা বলতো না, শেখ হাসিনা আছে বাংলাদেশের উন্নয়ন রোল মডেল, এই যে মিসগাইডটা করতো। তারপর যখন 24 সাল নির্বাচন, দরকার নাই বিএনপির, দরকার নাই জাসদ, দরকার নাই, কোনো দরকার নাই, আমরাই তো বড় দল, আমরা ইলেকশন করলে আমরা ক্ষমতা টিকে তো কী দরকার, দরকারই নাই। এবং তার সাথে যারা আগের বার যাদেরকে নিয়ে সরকার তাদেরও বাতিল দিল, ক্ষমতা এতখানি তাদের ভিতরে অহমিকা চলে আসছিল। এই নির্বাচনটা সবাইকে নিয়ে করতো, তাহলে বিএনপি দলীয় জোট হাতে ক্ষমতা যেত, তাদের বিরোধী দল থাকতে পারতো। নির্বাচন না দেওয়া, এই সরকারকে ওই নির্বাচন না দেওয়ার কারণে সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই সরকারকে ওই জায়গায় নিয়ে যাচ্ছে এই শ্রেণীর বুদ্ধিজীবী, এই শ্রেণীর সাংবাদিকেরা। এই নির্বাচন কয় বছর দেবেন না, 1 বছর 2 বছর আপনি পার করেন, ডিসেম্বর পার করেন, সর্বশেষও যখন পার করতে চান আপনার দেওয়ার টাইম জুনে তো ঝড় বৃষ্টি হবে, তারপর দেখেন না। হ্যাঁ, এখনও ওই বাইরের কিছু সাংবাদিক তারা হয়তো বললো যে পারেন না তো, আগে তো এখনও পারবেন না, গুলি করবেন। এখন নির্বাচন চাওয়াটা আমার অধিকার, আমরা দীর্ঘদিন ভোট দিতে পারি নাই, অনেক ভোটার হয়েছে তারা পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেছে, তার ভোট না দিতে পেরেই চলে গেছে, তারা নির্বাচন ছিল না। নির্বাচন না দেওয়াটা, এই কথাটা বলাটাই অন্যায়। কী উদ্ধত্তপূর্ণ আচরণ বলে, পুরা সংস্কার ছাড়া নির্বাচন বলা যাবে না।
জানুয়ারি মাসে নতুন ভোটার তালিকা করে নতুন যারা ভোটার হয়েছে 17-18 বছরের, তাদের 18 বছর, তো এদেরকে ভোটার তালিকায় সংযুক্ত করে তারপরে নির্বাচনের কথা ভাবা যাবে। কারণ তাহলে কারো কারো ধারণা, করিডোরে এই আলোচনা আছে যে এনসিপির ভোট তাতে বাড়বে, কারণ এনসিপিকে সব ইয়াং জেনারেশন তারা তখন করেছিল, সব আমরা রাজনৈতিক দলগুলি সবাই আমরা সহায়তা করেছিলাম। এখন তারা বলতে পারে 16 বছরে যদি ভোটারই করে, 18 বছর যদি সংসদ সদস্য তারা নির্বাচনে যদি দাবি আদায় করেই নেয়, তাতে কি তারা ক্ষমতা বলুক না যে আমাদের 16 বছরে ভোটার করে দেন, 18 বছরে আমরা নির্বাচন করবো, 18 বছর এমপি মন্ত্রী হব, বলুক কত বছর লাগবে তাদের, এত সহজ। তো এই যে সমস্ত করে এই সরকারকে একটা বেকায়দ অবস্থায় ফেরার জন্য একটা চেষ্টা করতেছে। আর এই যে উন্নয়নের, আমি কালকে একজন ব্যবসায়ীর সাথে ছিলাম, 300% দাম বাড়ানোর পরে আপনি গ্যাস দিতে পারেন না, আপনার নির্বাচনে বিদ্যুৎ দিতে পারেন না, আপনার বিদেশে বিনিয়োগকারী নিয়ে আসলেন, একবারে নিয়ে এসে এক দেশ ভাষায় দিলেন। এই সমস্ত মানে এটা কি বলবো, এটা এই সমস্ত জিনিস বলে এই বিভ্রান্তকর সুযোগ এখন তো নেই বর্তমান বিশ্বে। আর সংস্কারের কথা বলতেছে, আমি তো স্থানীয় সরকার সংস্কার যিনি করেছেন ডক্টর তুফাইল আহমেদ, সংস্কার তো ঝুড়ির মধ্যে ফেলে দিলাম। ওনার সাহস কত, উনি বলেন সরকারি যারা চাকরি করেন তারাও ইউনিয়ন কাউন্সিল মেম্বার আপনার পৌরসভা কাউন্সিলর দাঁড়াতে পারবে, এবং তারা ভোট দিয়ে ইউনিয়ন চেয়ারম্যান এবং মেয়র নির্বাচন করে। আইয়ুব খানের সেই 60 বছর আগে যে মৌলিক অন্তত এই সাহস কোথায় পেল, পাকিস্তানের পেতার তো কোথা থেকে আসলো? এইসব সংস্কার এক এক করবে, এই সংস্কারের জন্যই আমার বসে থাকতে হবে। তারপরে যে নারী এই সংস্কার, যে কমিশন সংস্কার যেটা করলো, এই যে দেশের হেফাজত তো আলটিমেটাম দিয়েই দিয়েছে, দরকারটা কি তোমার? আসল কাজটা তুমি করো, তোমার আসল কাজ দেশটা একটা শান্তিপূর্ণ অবস্থায় রেখে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে, হ্যাঁ, তারপরে আপনি বিদায় নেন। এবার আমরা নির্বাচনের জন্য কি আমরা আন্দোলন করেছি? আরে বাবা, তো তোমরা কোনো কিছু জানো তো আন্দোলন করো নাই, তোমরা কোটা সংস্কার ছিল, কোটা দিয়ে দিয়েছিল, চলে গেছিল বাড়িতে। নারী সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে আপনার আপত্তি আছে? না না, ওই যে এখন আপত্তি তো কিছু, আমি আমার বক্তব্য বলি, নারী সংস্কারে ইসলামিক যে ইয়েটা, আমরা তো ইসলাম ধর্ম প্রতি আমার তখন আস্থা আছে। আল্লাহ তো আমাদেরকে ছেলে মেয়ে, কেন মেয়ে ছেলের অর্ধেক, ছেলে 2 ভাগ মেয়ে 1 ভাগ, কেন? তার কারণ মেয়েকে যখন বিয়ে দেয় তখন একটা কিছু দিয়ে দেয়, সামর্থ্য থাকতে পারে। আবার মেয়ে যখন যায় শ্বশুর বাড়ি তখন সে কিন্তু আবার স্বামী 2 আনা না 4 আনা অংশ পায়, সে ওখানেও সম্পত্তির সে মালিক হলো, এখানেও বাবার বাড়ির সম্পত্তি দিক পেল। আলেমদের সাথে আমি একটা শোতে ছিলাম, এই ধরনের যে আল্লাহর আইনকে তো, কোরআনকে তো আপনি অস্বীকার করতে পারবেন না। আপনি এখন অনেক সমস্যা আছে, সেই সমস্ত সমস্যা উত্তরণ করেন। খামাখা এই যে হেফাজত, যে লক্ষ লক্ষ মানুষ নিয়ে এসে যে এই যে তারা টাকা পয়সা খরচ করে আসলো, যানজট সৃষ্টি হলো, এদের কাজটা হলো মানে এটাকে অস্বীকার করা বলছেন কেন? এটা দেশের তো দেশ তো আর শুধুমাত্র কোনো বিশেষ ধর্মের জন্য না, সবার জন্য। এবং সেখানে যদি ধরেন ইসলাম বা কোরআন যে অধিকার দিয়েছে বা আল্লাহ তাআলা যে অধিকার দিয়েছেন, সেটা যদি খর্ব না হয়, কেউ যদি তার চেয়ে বেশি দেয়, তাহলে আপনার বেশি তো দিচ্ছে না, না বেশি দেয় না, মানে বেশি না। এখানে তো আপনার হিন্দু ধর্ম, এখানে আমাদের বাংলাদেশে তো সংখ্যাগরিষ্ঠ মুসলমান, হিন্দুরা তো এই জায়গায় তাদের অন্যদের ইয়ে নাই। মিস্টার নাজমুল হক প্রধান, ক্লোজিং রিমার্কস শেষের দিকে আমরা। না, একটা হচ্ছে যে আসলে আমরা কেউ ধর্মের বিরুদ্ধে না, তাই না? কিন্তু প্রত্যেকেরই ধর্ম আছে, সবাই যার যার ধর্মকে সম্মান করে। মানুষ তার শরীরকে যেমন ভালোবাসে, তার ধর্মকে, অন্য ধর্মকেও সম্মান করার কথা ধর্মে বলা আছে। আমাদের এখানটায় এমন কতগুলি বিষয় এভাবে আসতেছে যে বিষয়গুলি বর্তমানের সঙ্গে মানে মিলে না। আমি কীভাবে বলছি, আধুনিক রাষ্ট্র আমরা, যার কারণে আমাদের পার্টি বা আমাদের দল, এর অনেক দল আছে, আমরা মনে করি না ধর্মের সঙ্গে রাজনীতিকে মিলানো উচিত। কারণ ধর্ম কোনো বিতর্কের জায়গা না, রাজনীতি বিতর্কের জায়গা। এবং আমরা যে পারিবারিক আইনটা মুসলিম যেটা মানি, এটা কিন্তু আইয়ুব খানের করা। আমরা যে আইনটা মানি, এটা আইয়ুব খানের করা, সেই সময় সেটা বেস্ট আইন। এটা আরও ভালো হইতে পারে, আরও সমৃদ্ধ করা যাইতে পারে, কোনো আপত্তি নাই। কিন্তু সংস্কার করতে হলে এই যে নারীদের সংস্কার, এটা কমিশন বাদ দেওয়া, এটা করা যাবে না, তাই না? এই যে দৃষ্টিভঙ্গিটা, এটা কখনোই যৌক্তিক না, আধুনিক তো নয়, যৌক্তিকও না। বিষয় হচ্ছে যে সমাজের অর্ধেক তো নারী, তাই না? তা তাদেরও বর্তমান গোটা দুনিয়ায় তাদেরও তো রাইট আছে তার নাগরিক জীবনটাকে তার পরিচালনা করার। ফলে সেই হিসেবে ন্যাচারালি তারা বসছে, আলোচনা করছে। হ্যাঁ,
কোনো জায়গায় দ্বিমত থাকলে সেটা বাদ দিতে বলতে পারি, সংযোজন হতে পারে, কিন্তু এই সংস্কার বাধ্য, নারী চলবে না যেভাবে বলা হয়েছে। যদিও দেখলাম যে অনেকে এটার জন্য দুঃখ প্রকাশ করেছে, তারপরে এগুলি ঠিক না। এই যে দৃষ্টিভঙ্গিগুলো আসতেছে, এটা বাংলাদেশের জন্য, ডেমোক্রেসির জন্য আমি মনে করছি এটা বিপদ সংকেত, এবং আমাদের দেশের ভাবমূর্তি বাইরে ক্ষতিগ্রস্ত হচ্ছে মনে করতেছি আমি। এই জায়গায় সরকার যদি সতর্ক না হয়, তাহলে আমরা যে তিমিরে ছিলাম তার থেকে আরও গভীর ইতে আমরা হারিয়ে যাব। অ্যাজ এ হোল বাংলাদেশের যে অ্যাসপিরেশন, যে আকাঙ্ক্ষা, এই দেশটা মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে 53 বছর, এরপর দুবার লড়াই হয়েছে, দুটো শাসক, এরশাদকে আমরা পতন করেছি, এরপর আরেকটা শাসক এইভাবে পলায়ে গেল। সেই দেশে যদি মানুষের অধিকার, নাগরিক অধিকার, নারী পুরুষ বিভিন্ন ধর্ম সবার যে অধিকার যদি আমাদের সংবিধানে যদি সুরক্ষিত না হয়, এবং এটা ডিমান্ড তুললে যদি বলা হয় যে এটা খারাপ, বাধ্য, এই দৃষ্টিভঙ্গিটা খুবই দুঃখজনক। আমার ধারণা, আমার বিশ্বাস বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকার এটাকে স্ট্রংলি ফাইট করবেন, বিকজ তার কোনো দলের প্রতি কোনো মোহ নাই, তারই করা উচিত। ধন্যবাদ। মিস্টার হাবিব, খুব ছোট্ট করে। না, আমি ছোট্ট করে বলছি যে আমার কথা হলো যে এখন দেশ যে সমস্যার ভিতরে নিমজ্জিত, যত বিতর্ক কম নিয়ে আসা যায়, যে এগুলো আপনি বলতে পারেন যে পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে, হ্যাঁ পার্লামেন্ট সিদ্ধান্ত, জনগণের নির্বাচিত প্রতিনিধিরা সিদ্ধান্ত নেবে, প্রতিনিধি নিয়ে বা একটা বুঝিয়ে সুঝিয়ে একটা কিছু হোক। হুট করে দেশের ভিতরে একটা এই ধরনের নিয়ে আসলে এটা নিয়ে তো আপনার আসল কাজটাই তো আপনার দূরে চলে যাবে। আপনি যত যাই বলেন না কেন, ডক্টর ইউনূস সাহেব সারা পৃথিবীতে সমাদৃত, কিন্তু নির্বাচন যদি বছরে বছর না হয়, ওই ইউনিয়ন বলুক আর যেই বলুক না কেন, দেশে ওই ইনভেস্টমেন্ট হবে না, দেশটা ওইভাবে চলবে না। আপনি কীভাবে কাঁদে দিয়ে চালাবেন? এই যে এখন ধরেন ইয়েতে গিয়ে যেটা আমি বললাম, ট্রিবিউনাল অফিসে যাই বলতেছে এটা দিতে হবে, ব্যারিকেড করে দিলাম, ডিসি বলছে যে এটা করতে হবে, ইউনিভার্সিটি পাশই করে না, স্কুলের ছেলে বন্ধু চলে যাচ্ছে। তা লেখাপড়াটা কোন জায়গায় চলে? যতদিন পর নির্বাচন না হবে ততদিন সবাই যেহেতু ক্ষমতায় আছে ভাবছে, অতএব দেশটাকে কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ কিন্তু থাকবে না, দেশটাকে সুযোগ থাকবে না। কিন্তু এই জন্য একটা সুষ্ঠু নির্বাচন হওয়ার দরকার। নির্বাচনের মধ্যে হ্যাঁ তারা তো মনে করে যে আমাদেরকে জনগণ ভোট দিবে, বিএনপি যে ক্ষমতা যাবে, আমি সে কথা বলছি না। তো এখানে নির্বাচন হবে না, নির্বাচন পদ্ধতি পৃথিবীর কোন একটা দেশ আমাকে দেখান যে দেশে নির্বাচন হয় না, 4 বছর পরে হোক আর 5 বছর হোক। রাশিয়ার মতো দেশ, সেখানে তো একতরফা হলেও একটা 4 বছরের নির্বাচন হয়। আমাদের নির্বাচনই হবে না, দরকারই নাই। এটা কোন তিমিরে আমরা নিয়ে যাচ্ছে? এটা করে আমরা যে খাদে পড়বো, ওই খাদের থেকে কিন্তু আমাদের আর বের হওয়ার কিন্তু সুযোগ থাকবে না। এই জন্য এই সমস্তগুলো বাদ দিয়ে সব দল ঐক্যমত পোষণ করে যত দ্রুত কিছু কিছু সংস্কার যেগুলো প্রয়োজন করে আমাদের নির্বাচনের মধ্যে দেশটাকে একটা গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে নিয়ে আসতে না পারলে আমরা খুব বিপদের মধ্যে পড়ে যাবো বলে বিশ্বাস করি। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার নাজমুল হক প্রধান এবং মিস্টার হাবিবুর রহমান হাবিব, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অনুষ্ঠানের জন্য। দর্শক, বেগম জিয়ার স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে আলোচনা হচ্ছিল, এবং এটাকে আমার দুই অতিথি, যদিও একজন তার দল করেন, অন্যজন করেন না, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ায় তার উপস্থিতি ওনারা ইতিবাচক হিসেবে দেখতে চান, এবং এই সঙ্গে তার যে প্রধান প্রতিদ্বন্দ্বী তার সঙ্গে তুলনামূলক আলোচনা ওনারা করেছেন, এবং সেটা করে প্রকৃতির বিচার এবং প্রকৃতির পুরস্কার কিভাবে প্রকৃতি দেয় বা সৃষ্টিকর্তা দেয় সেটা ওনারা আলোচনার মধ্যে নিয়ে এসেছেন। সব মিলিয়ে যেটা ওনাদের প্রধান চাওয়া দেশের এই মুহূর্তে, গণতন্ত্রের উত্তরণ, গণতন্ত্রের জন্য মানুষ বহু বছর ধরে লড়াই করছে, এবং সেই জায়গায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব একটা নির্বাচন করা এবং তার জন্য রোডম্যাপ ঘোষণা, সেটা না দেখতে পেরে ওনারা খানিকটা হতাশ, এবং বাংলাদেশের ব্র্যান্ডিং ইমেজ খারাপ হচ্ছে নানা উদাহরণ দিয়ে সেটা দেখাবার চেষ্টা করেছেন, এবং ধর্মের সঙ্গে রাজনীতিকে মিলিয়ে একটা মহলের যে প্রয়াস এগিয়ে যাবার সেটাকে ওনারা প্রশ্ন তুলেছেন, এবং ধর্মকে নিয়ে বিতর্ক করা যায় না, রাজনীতিক নিয়ে করা যায়, যে কারণে এই মিশেলটা একজন অতিথি খুব স্পষ্ট করে বলছেন। এবং গভর্নেন্সের যে দৈন্যদশা সেটা শুধু মব কালচার দেখলেই বোঝা যায়, সেটাও খানিকটা আলোচনার মধ্যে ওনারা নিয়ে আসবার চেষ্টা করেছেন। সব মিলিয়ে একটাই চাওয়া যে বাংলাদেশকে একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা সবাই দেখতে চাই, এবং সেই লক্ষ্যেই কাজ করা উচিত সরকারেরও। ইতিমধ্যেই সরকার ওনাদের ভাষ্য অনুযায়ী তার নিরপেক্ষতা প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে, এবং সরকার এবং নতুন রাজনৈতিক দল এনসিপিকে আলাদা করা যাচ্ছে না অনেক ক্ষেত্রেই, এবং সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। তারপরে ওনারা মনে করেন যে তাদের যদি শুভবুদ্ধির উদয় হয় এবং সদিচ্ছা থাকে, তাহলে জনগণের যে আকাঙ্ক্ষা একটা ভালো নির্বাচন সেটা তাদের পক্ষে করা সম্ভব। অন্যথায় আসলে বিকল্প ভাবতে হবে, সেটা তারা কিভাবে ভাববেন
পরের কথা, কিন্তু রাজনৈতিক দলগুলো এবং জনগণ হয়তো বিকল্প ভাবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।